আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে এত কিছু সমস্যা চোখের সামনে আসার পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নতি আমাদের চোখে পড়ছে না। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে যে মন্ত্রণালয়টি আছে, এই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে আমরা বারবার দৃষ্টি আকর্ষণ করছি যে একটা মাস চলে যাওয়ার পরও এখনও পুলিশের কার্যক্রম স্বাভাবিক না হওয়া এবং জনমনে যে নিরাপত্তাহীনতার যে একটা ভয়, অনেকে ব্যক্তিগতভাবে বলেছেন যে রাতের বেলা তারা ঘর থেকে বেরোতে স্বচ্ছন্দ বোধ করেন না, ভয় পান। এবং অনেক নাগরিক চিন্তা করেন যে তার যদি বিপদ হয় তিনি কোথায় যাবেন, কারণ থানাগুলো থেকে এখন পর্যন্ত নাগরিক সুবিধা সহযোগিতার কার্যক্রমটা এখনও চালু হয় নাই। আরেকটি বিষয়, জনপ্রশাসনে যেই সংকটটা তৈরি হয়েছে, এখানে বলতে দ্বিধা নাই। আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা জিনিস মনে রাখতে হবে যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, এটা হঠাৎ করে তাড়াহুড়া করে সম্ভব না। আপনারা দেখেছেন যে গত কয়েকদিন ধরে সচিবালয়ে যে গণ্ডগোলটা হচ্ছে, সেই গণ্ডগোলটার মূল কারণ কি? মূল কারণ হচ্ছে এক প্রজ্ঞাপনে 25 জন জেলা প্রশাসককে দেওয়া হয়েছে, আরেকটি প্রজ্ঞাপনে সম্ভবত 34 জন জেলা প্রশাসককে পদায়ন করা হয়েছে। উভয়ে ক্ষেত্রে দেখা গেল যে আগে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদেরকেই পদায়ন করা হয়েছে। সর্বশেষ যে 34 জনকে পদায়ন করা হয়েছে, বিভিন্ন জেলায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, দেখা যাচ্ছে তারা আগের সরকারে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করেছেন। 8 জন ডিসিকে প্রত্যাহার করা হয়েছে সেই নিয়োগ থেকে, এবং সেই 8 জন ডিসির বিরুদ্ধে এমন কিছু অভিযোগ পাওয়া গেছে, এমন কিছু অভিযোগের কথা তুলে ধরা হয়েছে যেটা খুবই অবাক ব্যাপার, যে কেন এতদিন পরের নিয়োগেরও এই 8 জন এই ডিসির এই সমস্যাগুলো তাদের চোখে পড়ে নাই। এবং আপনারা দেখেছেন যে পত্রপত্রিকায় এসেছে, সেখানে বিভিন্ন কর্মকর্তারা, একজন উপদেষ্টার নাম এসেছে যিনি বিতর্কিত, যিনি 111-এর সময়ে যার বিতর্কিত ভূমিকার কারণে তিনি সমালোচিত হয়েছেন। এবং এখন পর্যন্ত আমি কারো কাছে, অনেক সাংবাদিক, বুদ্ধিজীবী, সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বশীল অনেকের সাথে কথা বলেছি, কেউ এই আলী ইমাম মজুমদারের ব্যাপারে কেউ কোনো পজিটিভ কথা বলেন নাই। তাহলে ওনার মতো একজন বিতর্কিত লোককে একটা গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে রেখে এই জনপ্রশাসনকে যেই হুমকির মুখে, যে অপরিচ্ছন্ন একটা পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছে, এটা আমরা শঙ্কিত যে এটা কি ষড়যন্ত্রের অংশ নাকি এটা কোনো গাফিলতি। যদি গুরুত্বপূর্ণ এই জায়গা নিয়ে জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসনের এই দুটি জায়গায় যদি এরকম গাফিলতি করা হয়, তাহলে কিন্তু মানুষের মধ্যে হতাশা ক্রমশ বাড়তে থাকবে। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সুস্পষ্টভাবে বলছি যে আপনারা যত দেরি করবেন তত আপনাদের সম্পর্কে মানুষের ধারণা খারাপ হবে। ইতিমধ্যে রাস্তায় যানজটের সমস্যার জন্য এবং দ্রব্যমূল্যের ইত্যাদি বিভিন্ন কারণে মানুষের মধ্যে কিন্তু আস্থাহীনতার সংকট তৈরি হয়েছে। সেই জন্য আমরা মনে করি যে এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। দ্রব্যমূল্যের অবস্থা প্রথম দিকে কিছুটা কমেছিল, এখন আমরা দেখতে পাচ্ছি ক্রমশ আবার সেটা বাড়ছে। সুতরাং এই জায়গাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অত্যন্ত দ্রুততম সময়ে আমরা দাবি করছি, আমরা আহ্বান করছি যে জননিরাপত্তা, মানুষের দুর্ভোগ দূর করতে হবে এবং দূর করে মানুষের মধ্যে স্বস্তি আনেন। দুটো জিনিস খেয়াল রাখতে হবে সবাইকে। সংস্কার চলমান প্রক্রিয়া, দীর্ঘসূত্রিতা হতে পারে সেখানে। এটার জন্য যারা দেশ নিয়ে ভাবেন, যারা রাজনৈতিকভাবে সচেতন, তারা বিষয়টা নিয়ে গুরুত্ব দেন। কিন্তু সাধারণ মানুষ এই সংস্কারের চাইতেও সে তার প্রতিনিয়ত জীবনযাত্রাকে নিয়ে সে বেশি ভাবে। স্কুলগুলো যদি সঠিকভাবে চালু না হয়, বিশ্ববিদ্যালয়ের ক্লাস যদি চালু না হয়, আপনারা দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু ক্লাস চালু হয়ে গেছে, তারা কিন্তু পরীক্ষা কার্যক্রম শুরু করেছে। এবারের আন্দোলনে সবচাইতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে চূড়ান্ত সময়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। তাহলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো যদি চালু হতে পারে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে যদি রেগুলার একাডেমিক কার্যক্রম চালু হতে পারে, তাহলে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো চালু হচ্ছে না কেন? কেন এখনও অচল অবস্থা রয়েছে? সরকারি বিশ্ববিদ্যালয়গুলো তো বন্ধই করে দেওয়া হয়েছিল, সেখানে তো তেমন কোনো ধ্বংসাত্মক কার্যক্রম বা সেরকম কিছু
শেষের দিকে হয় নাই। সুতরাং এখানেও একটা সুস্পষ্ট শিক্ষা মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রিতা এবং গাফিলতির লক্ষণ দেখা যাচ্ছে। আমরা মনে করি এই সরকারের সাফল্য এবং ব্যর্থতার সাথে আমরা যারা আন্দোলন সংগ্রাম করেছি, দীর্ঘ 15-16 বছর ধরে আমরা যারা রাজপথে সক্রিয় ছিলাম, আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা কাজ করেছি, আমাদের এই ব্যাপারে অবশ্যই দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে আমরা বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনে পুনর্গঠন করা হোক, প্রয়োজনে উপদেষ্টাদের 1 মাসের কার্যক্রমকে পুনর্মূল্যায়ন করা হোক। আমরা দেখেছি যে অর্থ মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন, আমরা দেখছি তারা অনেকগুলো কার্যকর ভালো পদক্ষেপ নিয়েছেন, যার কারণে অর্থ ব্যবস্থায়, অর্থনীতিতে এবং ব্যাংক সেক্টরে একটা সুস্থির ভাব ফিরে এসেছে এবং সেখানে একটা কার্যক্রম গতিশীলতা এসেছে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় সহ স্বরাষ্ট্র, আইন, এই সমস্ত জায়গায় আমরা দেখছি আইন বিভাগে এখনও প্রচুর জায়গায় আইন সংস্কৃতি বিভিন্ন জায়গায় অনেকগুলো সমস্যা রয়েছে। তো সেজন্য আমরা বলবো মাননীয় প্রধান উপদেষ্টার আমরা দৃষ্টি আকর্ষণ করব, উনি যে বক্তব্য রেখেছেন কালকে, সেখানে উনি রিপিটেডলি এটাকে একটা গণ অভ্যুত্থান এবং এটাকে একটা বিপ্লব বলেছেন। আমরা বারবার বলি যে দেখেন, মানুষ কিন্তু কম্পেয়ার করবে। আমরা যখন বিপদগ্রস্ত ছিলাম তখন সবাই একতাবদ্ধ ছিলাম, কিন্তু এখন আমাদেরকে একতাবদ্ধ রাখতে হবে। আমরা যদি একতাবদ্ধ না থাকি তাহলে এই সংগ্রামের সুফল আমরা ঘরে তুলতে পারবো না এবং মানুষ এবং ছাত্র জনতার মধ্যে হতাশা বিরাজ করবে। সেজন্য আমরা বারবার বলছি যে সেনাবাহিনীর সদস্যদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমাদের এই সংগ্রামের চূড়ান্ত সময়ের সফলতার জন্য। সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ করা, সেনাবাহিনীর ভেতরে সমস্যাগুলো অতি দ্রুত দূরীভূত করা এবং সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আরও কার্যকরভাবে ভালোভাবে ব্যবহার করা প্রয়োজন। পুলিশ যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, পুলিশকে যদি সংস্কার করা না যায়, পুলিশের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে এবং খুব দ্রুততম সময়ে নিয়োগ হোক অথবা চুক্তির ভিত্তিতে হোক, যে কোনো ভিত্তিতে হোক, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি রাস্তায়, প্রত্যেকটি জননিরাপত্তাজনিত গুরুত্বপূর্ণ স্থাপনায় আমাদেরকে সেখানে মনোযোগ দিতে হবে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন তাকে বলবো যে উনি যে বিপ্লব শব্দটি বলেছেন, কার্যকর অর্থে এই বিপ্লবী চরিত্র সরকারকে থাকতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে বিপ্লবের স্পষ্ট ছাপ আমরা দেখতে যেন পাই। আপনি দেখেন যে আমরা দেখেছি বেগম খালেদা জিয়াকে দ্রুততম সময়ে মুক্তির ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ দ্রুততম সময়ে জেল থেকে বেরিয়ে এসেছেন। আমাদের মধ্যপ্রাচ্যের আরব আমিরাতে যেই একটা আমাদের খুব হৃদয়ে রক্তক্ষরণ ছিল, 57 জন আমাদের প্রবাসীর রায় হয়েছিল, তাদেরকে 10 বছর জেল দেওয়া হয়েছিল, তাদেরকে মুক্তির ব্যবস্থা হয়েছে। এই জিনিসগুলো যেভাবে মানুষের মধ্যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা তৈরি করা হয়েছে, এর চাইতেও সহজ কাজ এই যে 57 জনকে যে দক্ষতায় পররাষ্ট্র মন্ত্রণালয় সহ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বের করার ব্যবস্থা করেছে, এর চাইতেও সহজতম কাজ কিন্তু আমাদের প্রশাসনিক দ্রুততম ব্যবস্থাগুলো গ্রহণ করা। তো সে জায়গায় অবহেলা করা হচ্ছে। আমি যে ডিসি নিয়োগের ব্যাপারটিতে আমি স্পষ্ট করে বলি যে দেখেন, এই যে হাতাহাতি মারামারির ঘটনাটা ঘটেছে এবং ঘটনার ভিত্তিতে আজকে যখন আপনি 8 জনকে প্রত্যাহার করছেন, আবার বলছেন বাকিদেরকে প্রত্যাহার করা হবে, এটা থেকে বোঝা গেল যে এই জায়গায় সমস্যা হয়েছে, সঠিকভাবে কাজটা হয় নাই। আমরা দাবি করছি এর পেছনে যদি কারো কোনো অবহেলা থাকে, এর পেছনে যদি কারো কোনো দুর্বিসন্ধি থাকে, এর পেছনে যদি কোনো দুর্নীতি থাকে, কঠোরভাবে সিরিয়াসলি এই বিষয়টাকে দেখার জন্য এবং এটা দৃষ্টান্তমূলকভাবে এই পদক্ষেপটা নেওয়ার জন্য। এরপরে আমি সর্বশেষে এসে যে কথাটি বলতে চাই, প্রধান উপদেষ্টার বক্তব্যের মূল আকর্ষণ ছিল, আপনারা জানেন যে 6টি কমিশন গঠনের কথা বলা হয়েছে বিচার বিভাগের জন্য, অর্থাৎ একটা হচ্ছে আমাদের সংবিধান সংশোধনের জন্য, দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য, নির্বাচন কমিশন সংস্কারের জন্য, এরপরে হলো প্রশাসন সংস্কারের জন্য, পুলিশ সংস্কারের জন্য।
আমি যেটা মনে করি, প্রশাসন এবং পুলিশ সংস্কারের জন্য এবং সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠনটা আমরা মনে করি ঠিক আছে, কিন্তু দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন এগুলো নিজেই তো একটা কমিশন এবং এদের তো যথেষ্ট ক্ষমতা রয়েছে, স্বায়ত্তশাসিত এদের অথরিটি রয়েছে। এখানে আবার কেন কমিশন গঠন করার প্রয়োজন ছিল? এখানে ধরে নেন যে ইফতেখারুজ্জামান চৌধুরীকে যদি সরাসরি দুদকের আপনার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হতো, তাহলে এখানে একটা সেকেন্ড লেয়ারের ঝামেলাটা আর থাকতো না। একইভাবে ডক্টর বদিউল আলম মজুমদারকে যদি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সরাসরি আপনার নিয়োগ দিয়ে দেওয়া হতো, তাহলে মাঝখানে এই লেয়ার একটা সংস্কার কমিশন আবার নির্বাচন কমিশনের ঝামেলাটা হতো না। সেজন্য আমরা মনে করি এখানে এক ধরনের এই আমলাতান্ত্রিক জটিলতা সম্ভাবনা রয়েছে। আমরা এখানে কোনো দুরভিসন্ধি আছে বলতে চাই না, কিন্তু আমরা বলতে চাই যে কাজকে আরও সহজ করেন। আমরা আজকে দু একজন এই কমিশনের চেয়ারম্যানের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন আমরা এখনও কিছু জানি না, কমিশন কিভাবে কাজ করবে, কোথায় ওনাদের অফিস, ওনাদের সাথে কারা কাজ করবে, এই ধরনের বিষয়গুলোর কোনো রূপরেখা বা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ওনাদেরকে এখনও জানানো হয়নি। তাহলে দেখেন, এই কমিশনের নাম দেওয়া হয়েছে, আমি দেখলাম একজন কমিশনের চেয়ারম্যানের, সেখানে আপনারা সাংবাদিকেরা অনেকে সেখানে জড়ো হয়েছেন, উনি কিছু বলতে পারছেন না যে উনি কীভাবে কাজ করবেন, ওনার টার্মস অ্যান্ড রেফারেন্স কী। তাহলে বোঝা যাচ্ছে এখানেও একটা সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপের অভাব আছে। অবশ্যই আমি মনে করি এই সরকার একটা কঠিন পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছেন, অনেকগুলো সমস্যা ওনাদের সামনে আছে, কিন্তু ওনাদের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার যাতে ব্যত্যয় না ঘটে। আমরা মনে করি কঠিন পরিশ্রম করলে, সবার সহযোগিতা নিলে এই কাজগুলো আরও সহজভাবে সুন্দরভাবে ওনারা করতে পারবেন। সুতরাং আমি আমার প্রথম কথা দিয়ে আবার শেষ করছি, সেটা হচ্ছে দীর্ঘসূত্রিতা আমাদের মধ্যে অনাস্থা সৃষ্টি করবে। কোনো কাজে যাতে দীর্ঘসূত্রিতা না হয় এবং জনগণ যদি বুঝে যে এখানে পরিকল্পিতভাবে দীর্ঘসূত্রিতার, আপনারা জানেন যে আমাদের দেশে কোনো ঘটনা ঘটলে একটা তদন্ত কমিশন গঠন করে দেওয়া হয়, তার মানে হচ্ছে এটা একটা লেংদি প্রসেস। এই প্রসেসগুলো যাতে মানুষের মনে অনাস্থা তৈরি করতে না পারে। আর যে অস্থিরতা আমাদের রাজনৈতিক দল সহ বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, যেমন আমরা দেখলাম যে সমস্ত পদবঞ্চিত সরকারি কর্মকর্তারা অস্থির হয়ে এক ধরনের নিজেরাই ঝগড়ায় জড়িয়েছেন, তাহলে তাদের কাছেও তো এটা আমাদের একটা আবেদন থাকতে পারে যে আপনারা 16 বছর ধরে অপেক্ষা করেছেন, 16টা বছর অপেক্ষা করেছেন, আর কয়েকটা মাস কিংবা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আপনারা অপেক্ষা করতে সমস্যা কোথায়? এই যে অস্থিরতা, এই অস্থিরতাটাও আমি মনে করি প্রপারলি হ্যান্ডেল করতে সরকারের করা উচিত ছিল, প্রপারলি এই জিনিসগুলোকে হ্যান্ডেল করা উচিত ছিল। কারণ প্রশাসনের প্রত্যেক স্তরে এই অস্বস্তিটা রয়েছে। আরেকটি বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা জানেন যে স্থানীয় সরকারের যে অর্গানগুলো আছে, উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদগুলো, এখানে মানুষ কিন্তু তার মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। কারণ ম্যাক্সিমাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা পলাতক আছেন, তারা প্রপারলি কাজ করছেন না এবং সেখানে যাদেরকে ভারপ্রাপ্ত হিসাবে দেওয়া হয়েছে তারা সে কাজগুলো করতে পারছেন না। আমি গণমাধ্যমের ভাই বোনদেরকে বলবো যে আপনারা এই জিনিসগুলো তুলে ধরেন। মানুষের কিন্তু প্রতিদিন ইউনিয়ন পরিষদে প্রচুর মানুষের বিভিন্ন সেবামূলক কার্যক্রম তাকে গ্রহণ করতে হয় এবং কিছু উন্নয়নমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদে কিন্তু রেগুলার বেসিসে হয়। এখন কিন্তু রাস্তার সংস্কার, বহু জায়গায় বন্যা হয়েছে, রাস্তার সংস্কার সহ হেলথ সার্ভিস সহ অনেক কাজ ব্যাহত হচ্ছে। উপজেলা চেয়ারম্যানগুলোকে প্রত্যাহার করা হয়েছে, 400 প্রায় 450-এর উপরে উপজেলা, এখানে গড়ে সবাইকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে কিন্তু অল্প কিছু অন্তত উপজেলা চেয়ারম্যান ছিল যারা হয়তো এই স্বৈরাচারের সহযোগী ছিল না। তারপরেও আমরা বলবো যে ক্ষেত্র বিশেষে এই সমস্ত জায়গাগুলোতে সঠিক যারা নির্বাচিত হয়েছিলেন তাদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া যেতে পারে। এখন যে টিএনওদেরকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় পুরানো টিএনওরা আছেন এবং ওই টিএনওদের বিরুদ্ধে মানুষের ক্ষোভ আছে, তারাও অনেকে অফিস করছেন না। সুতরাং এই স্থানীয় সরকার ব্যবস্থাটাও ভেঙে পড়েছে। আমরা শুধু ঢাকা কেন্দ্রিক, রাজধানী কেন্দ্রিক দৃষ্টি দিলে হবে না, সারা দেশের এই জননিরাপত্তা এবং নাগরিক সেবার বিষয়টাও আমাদেরকে
মাথায় রাখতে হবে। আমরা মনে করি এবি পার্টির পক্ষ থেকে একটি দায়িত্বশীল সুলভ দায়িত্ববোধ থেকে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আহ্বানগুলো জানিয়েছি আপনাদের মাধ্যমে। আমরা সরকারকে অনুরোধ করব আপনারা সময় নেন, কিন্তু যাতে আপনাদেরকে কেউ প্রশ্ন করতে না পারে, আপনারা যাতে প্রশ্নবিদ্ধ না হন। আর অন্যদিকে আমরা যারা দেশবাসী আছি তাদেরকে বলবো যে ধৈর্য ধরে নিজেদের প্রত্যেকটা বিষয়ে দায়িত্বশীল সুলভ আচরণ। আমি প্রধান উপদেষ্টাকে একটা ধন্যবাদ দেই যে উনি বলেছেন সংস্কার সবাইকে ব্যক্তিগতভাবেও করতে হবে। আমরা যাতে ব্যক্তিগত জীবনেও সংস্কার আনতে পারি, আমাদের রাজনৈতিক দলেও আমরা সংস্কার আনার চিন্তা করছি। সবাই আসুন, আমাদের এই যে উপলব্ধি, এই উপলব্ধি থেকে প্রধান উপদেষ্টার আহ্বানকে আমরা গ্রহণ করি, আমরা সার্বিকভাবে নিজেদের সংস্কার করি। আমাদের পরিবার থেকে শুরু করে, আমাদের প্রতিষ্ঠান থেকে শুরু করে, আমাদের দল থেকে শুরু করে সার্বিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে যাতে একটা সুশৃঙ্খল সংস্কার আমরা আনতে পারি। যে আমরা এই অস্থিরতা এবং দীর্ঘসূত্রিতা কোনোটাই আমাদের কাম্য নয়। আমরা চাই যে মানুষের অনেক রক্তের বিনিময়ে, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক প্রত্যাশার বিনিময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার যাতে তার সাফল্য অর্জন করে। কারণ মোটা দাগে এই সরকারের আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এখানে কয়েকটি মূল প্রায়োরিটি। একটি হচ্ছে এই গুম, খুন এবং গণহত্যার বিচার। আরেকটি হচ্ছে দেশের মানুষের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি, স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা। 3 নম্বর হচ্ছে মৌলিক কিছু সংস্কার, এবং 4 নম্বর হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক করে যথাশীঘ্র একটা শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। তো প্রথম কিছু বিষয়ে আমরা জানি যে সরকার দায়িত্ব গ্রহণের পর অনেকগুলো সমস্যা হয়েছে। একটা বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে, দেশে একটা অরাজক পরিস্থিতির চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে, গার্মেন্টস শিল্প, ঔষধ শিল্প, তারপরে জানমালের ক্ষতি, তারপরে আনসার বিদ্রোহ, এরকম অনেকগুলো বিষয় আপনারা ইতিমধ্যে জেনেছেন।